ধরনের আগাম খবর না দিয়েই সকালের বৃষ্টি কাউকে বৃষ্টি বিলাসের কোনো সুযোগ না দিয়েই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যার পর এই গভীর রাত পর্যন্ত নগরবাসীর আলোচনার বিষয় টক অব দ্য সিটি সেই বৃষ্টি এবং বৃষ্টির দুর্ভোগ। অনেক যোগাযোগ করেও পাওয়া যায়নি সিটি মেয়রদের জবাবদিহিতার জন্য বা তাদের জবাব জানবার জন্য। এখনো চলছে চেষ্টা ৭১ জার্নালের পক্ষ থেকে। সেই খবর তো আছে, দুর্ভোগের খবর নিয়ে কথা বলবো, যদিও এটি প্রতিটি মানুষের অভিজ্ঞতা। আজকে যারা রাস্তায় নেমেছেন, এমনকি ঘরে ছিলেন তার পরিবারের সদস্যরা রাস্তায় নেমেছে। খবরে আরো আছে, এরই মধ্যে নিশ্চয়ই আপনাদের জানা আছে যারা খবর দেখা মানুষ, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মন্ত্রী থেকে বহিষ্কৃত এবং সংসদ পদ নিয়ে যার আলোচনা সমালোচনা চলছিল ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে তিনি আজ নিজেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্পিকারের কাছে। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী কর্তৃক শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার খবরের ফলো আপ আছে শিরোনামে। এইসব খবর নিয়ে কথা বলবো ৭১ জার্নালে। সাথে আছে আমি ফারজানা রূপা, সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা জানেন খবর নিয়ে আলোচনা করি আমরা এই অনুষ্ঠানটিতে, যুক্ত করি খবরের নানান মানুষকে। আমাদের সাথে এর মধ্যে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক খন্দকার ফারজানা রহমান, এবং আরো জানিয়ে দিই আমাদের সাথে যুক্ত হবেন সাংবাদিক কাজী আব্দুল হান্নান। ৫৭ ধারার রিট প্রসঙ্গে হাইকোর্টের একটি রায় আছে, আজকে আদেশ আছে, সেই প্রসঙ্গে তিনি কথা বলবেন। থাকবেন আমাদের সাথে বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বেশ কটি বিষয়ে তার মত তুলে ধরে বক্তব্য রেখেছেন। থাকবেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ শাহেদও। মোস্তফা ফিরোজ, বৃষ্টির অভিজ্ঞতা জানতে চাইব, যদিও আপনি ঢুকতে ঢুকতেই বলছিলেন যে আপনার মনে হচ্ছিল আজ বুঝি আকাশের এই বৃষ্টি আর বন্ধ হবে না। মানে ওই যে যেটা বলে যে আকাশ মানে ফুটো হয়ে গেছে, মানে যার কারণে অঝোর ধারায় বৃষ্টি। আসলে একটা অবাক করার মতন ঘটনা। এই ঘটনা আমাদের হয়, বৃষ্টি হয় টানা ৪ দিন ৫ দিন ধরে হয়, থেমে থেমে হয়, ঝিরঝির করে হয়, কখনো জোরে হয়, কিন্তু এত জোরে এবং এত অঝোর ধারায় মুষলধারে এরকম বোধহয় হঠাৎ করে একটু আসলে গতকালকে থেকে তার আবহাওয়া ছিল, কিন্তু আজকে তার চূড়ান্ত রূপ নিয়েছে। এবং আমাদের নগর তো এমনি প্রস্তুত না, নানান কারণে আমাদের ভিতরে যে আন্ডারগ্রাউন্ড যে ইয়েগুলো আপনার পানি নিষ্কাশনের যে নলগুলো আছে বা পথগুলো আছে সেগুলো অনেক আগেই তো সংকীর্ণ হয়ে গেছে, যার প্রভাবটা কিন্তু আজকে হঠাৎ করে নগরবাসী দেখলো যে আমরা অনেক পিছিয়ে আছি। বারবার আমাদের উপর খাড়ার ঘাট ছিল। আপনি নিশ্চয়ই ব্যক্তিগত পরিবহনে যাতায়াত করেছেন, তারপরও নিশ্চয়ই গাড়িকে গ্যাস নিতে হয়েছে। গ্যাসের হঠাৎ দাম বৃদ্ধি এবং সেই কারণে হচ্ছে একভাবে বাসের ভাড়া বৃদ্ধি বা সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধিকে জায়েজ হিসেবেই গ্রহণ করে চালকরা বেশি ভাড়া নিচ্ছিল। সব মিলে আজকে একদম মরার পরে খাড়া ঘার মতন। একে তো হঠাৎ করে বন্ধত্ব অবস্থা, গাড়ি ঘোড়া নাই, তার মধ্যে আবার বাড়তি ভাড়া, সব মিলে আজকে মানে একটা নগরবাসীর জীবনে একটা চরম একটা দুর্ভোগের দিন হিসেবে চিত্রিত হবে। তবে তারপর আমি বলবো যে দেখেন এই ঘটনাগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে যে আমরা আসলে এই মানে আমাদের অবস্থাটা কি, মানে এর থেকে মানে উত্তরণ যদি আমরা না ঘটাই, কারণ এরকম যদি বৃষ্টি না হতো তাহলে তো আজকে এরকম আমরা মনে করছিলাম যে বোধহয় যে পরিমাণ কাজ হয়, আমার মনে হয় জলবদ্ধতা বোধহয় ঠিক আছে, এটাই বোধহয় শেষ, আর হবে না। কিন্তু এটা যে আমরা কত পিছিয়ে আছি আজকের এই তুমুল মুষলধারে বৃষ্টি, ব্যাপক এবং দীর্ঘ সময় বৃষ্টির ফলে যে পরিস্থিতিটা, তাতে আমরা আবারও কিন্তু সেই ১০, ১৫, ২০ বছর আগে নগরীতে যেমন আমরা নৌকা চলতো, আজকে সেরকম নৌকার অবস্থায় হয়ে গেছে। কিন্তু তো এটা আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক এবং নতুন নগর মেয়রদের জন্য এটা একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ালো। যদিও তারা খুব অল্প সময় ধরে দায়িত্ব নিয়েছেন, না বলা যাবে না যে এখন তাদেরকে দায়ী করা হবে না, অন্তত এটাকে মানে খুব অবিচার করা হবে যে কেবল তারা, এবং তারা কিন্তু কয়েকদিন আগে নিশ্চয় দেখেছেন যে তারা বলেছেন যে আমাদের একযোগে আমরা টাস্ক ফোর্স করবো, একযোগে কাজ করবো। আপনি অনেক উদার, আমি এই ছবিটাই দেখতে বলবো আপনাকে, আপনি অনেক উদার আমাদের নতুন মেয়রদের প্রতি। তারা একটি কাজের ঘোষণা দিয়েছিলেন খুব জোরে সোরে যে নগরকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কিন্তু আপনি যদি এই ছবিগুলোতেই দেখেন যে এরকম নোংরা পানি আবর্জনা, না সেই ঘোষণাটার পরে তো আপনি একটা সময় দেবেন, তো সেই সময়টা তো তারা পাননি। এবং এখানে যে পরিস্থিতি, আপনার কোনো নগর মেয়র কিন্তু তার মতন করে কাজ করলে হবে না। এখানে অনেকগুলো সংস্থা আছে, সেগুলোকে সংঘবদ্ধ করার কিন্তু একটা বিরাট একটা সমন্বয়ের চ্যালেঞ্জ। যিনি বৃষ্টিতে কয়েক দফা ভিজেছেন, মোস্তফা ফিরোজ, বাসে ঝুলেছেন, বেশি ভাড়া দিয়েছেন, যানজটে ঘন্টার পর ঘন্টা ছিলেন, তিনি কিন্তু আপনার মতো এত সহজে যুক্তিগুলো দিতে পারবেন না। আজকে যারা নগরের দুর্ভোগটা দেখে যদি আমি চূড়ান্ত
সিদ্ধান্ত নিয়ে নিই, সেটা কিন্তু ঠিক হবে না। এটা কিন্তু আজকে আমি ভিজলাম, কষ্ট করলাম, মানে সমস্ত জাহান্নামে পরিণত হয়ে গেল ঢাকার নগর, এটা মনে করার কারণে এটা তো অনেক দিনের একটা সমস্যা। সেটাকে সমাধানের জন্য মেয়ররা কেবল দায়িত্ব নিলেন, ঘোষণাও দিলেন। আপনি পরশুদিন দেখেছেন যে তারা একযোগে কাজ করবেন, টাস্ক ফোর্স করবেন। এই ঘোষণার পরপরই এরকম যে ঘটনা ঘটবে কে জানতো? কাজের আপনি সুযোগ দেন। আপনি যে কথাটা আমি এখন পজিটিভলি বলছি, 6 মাস পরে হয়তো বলবো না, আস্তে আস্তে আমার সুর হয়তো নেগেটিভ হতে থাকবে, সেই পর্যন্ত তো সময় দেবেন। খন্দকার ফারজানা, প্রকৃতি কি আসলে কাউকে সময় দেয়? সময় দেয় না। আপনার এরকম আকস্মিক ভূমিকম্প কিন্তু আসতে পারে, যেমন হয়েছিল নেপালে। ফলে আমরা প্রস্তুত নই কোনোভাবে। অনেক যুক্তি আছে, সকল অপরাধের সকল কাজের পক্ষে নিশ্চয়ই সাফাই গাইবার সুযোগ আছে, কিন্তু বাস্তবতা আজকে আমাদের যেটি দেখিয়ে দিল। এবং তারপর নিশ্চয়ই সুযোগ ছিল যেন মধ্যরাতের সিদ্ধান্ত হলেও এই দুর্ভোগের পরে বেশি ভাড়া আদায়টা অন্তত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সেরকম কোনো উদ্যোগও আমরা দেখিনি নগরবাসীর দুর্ভোগ কমাতে। আচ্ছা, আমি আসলে প্রথমে একটু বৃষ্টি নিয়ে কথা বলতে চাই। সকালবেলা যখন বৃষ্টিটা শুরু হলো, মানে খুব ভালো লাগছিল, হয়তো সারাটা দিন ঠান্ডা থাকবে, কাজ করে আরাম পাওয়া যাবে। কিন্তু যখন ইউনিভার্সিটি থেকে বাসায় আসলাম প্রায় 1.5 ঘন্টায়, আমার বাসা খুব কাছে ইউনিভার্সিটি, তারপর তখন আসলে সেই মজাটা অতটুকু মানে খুব নমনীয় ছিল না আসলে। তো আমার যেটা মনে হয় এই যে ওয়াটার লগিং বা জলবদ্ধতার জন্য আসলে শুধুমাত্র নগর পিতাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ এখানে ওয়াসার অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে। এবং আমাদের ঢাকা শহরের প্রায় 35% ড্রেনেজ সিস্টেম কিন্তু ওয়াসার আন্ডারে, ওয়াসা নিয়ন্ত্রণ করে, বা তাদের রেসপন্সিবিলিটি। সো শুধুমাত্র নগর পিতাদের আমি দায়ী করতে চাই না। আমার ধারণা এখানে ওয়াসা, নগর পিতা এবং অন্যান্য যারা রিলেটেড অথরিটি আছে তাদের আসলে একটা কনসার্টেড এফোর্ট দরকার প্রথমত। আর দ্বিতীয়ত যেটা আমার মনে হয় যে আমাদের দেশে আমাদের রিভার ম্যানেজমেন্ট এবং আশেপাশে যে খালগুলো আছে সেগুলোর ম্যানেজমেন্টে আপনি জানেন যে বেশিরভাগ খাল ভরাট হয়ে গেছে, এবং সেগুলোর ম্যানেজমেন্টও কিন্তু খুব ভালোভাবে হয় নাই। প্রচন্ড পরিমাণ দুর্নীতি এবং অন্যান্য অনেক বিষয় জড়িত ছিল। তো আমার মনে হয় যে ওখানেও আসলে আমাদের যারা রিলেটেড মিনিস্ট্রি আছে, কনসার্ন মিনিস্ট্রি আছে, তাদের একটু খেয়াল করা দরকার কিভাবে আসলে এই ড্রেনেজ সিস্টেমটা আরো একটু ইমপ্রুভড আর একটু ডেভেলপ করা যায়। এরকম দুর্ভোগের দৃশ্য দেখলে পরেই কিন্তু এই আলোচনাগুলো আমরা নিয়মিতভাবেই করি। আসলে কোনো পরিবর্তনের আশা দেখতে পান? আমি নিজে আসলে খুব পজিটিভ মানুষ, আমি আশা দেখতে পাই। তবে শুধুমাত্র প্রকৃতি আসলে দিচ্ছে দেখে বসে থাকার মতো আসলে ওই মানসিকতা আমি বিলং করি না। আমি মনে করি যে যেহেতু আমাদের একটা শহরে 2টা নগর পিতা, সো আমরা আসলে খুব প্রাউড এবং আমাদের রেসপন্সিবিলিটি, কাজের জায়গা অনেক বেশি। সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদিও তাদের সময় অল্প, কিন্তু নগর পিতারা তাদের যদি উইল ফোর্স থাকে, আমার ধারণা এটা কোনো ব্যাপার না। হয়তো সময় লাগবে, বাট ইট উইল বি সলভ। টাস্ক ফোর্সটি কি গঠিত হয়েছে? ঘোষণা দিয়েছেন গঠন হবে, এবং দুইজনই কিন্তু ইতিবাচক ধারায় কিন্তু করছেন, এবং 2 জনকে একসঙ্গে দেখে একসঙ্গে আমরা কিন্তু আশাবাদী হচ্ছি আর কি। তবে সেটাই, এখন যারা একদম দুর্ভোগের মধ্যে পড়বেন তারা হয়তো সময় দিতে চাইবেন না, তারা হয়তো অতিষ্ঠ হবেন। কিন্তু আমরা যারা একটু পেছনের দিকটা দেখি, সামনের দিকটা দেখি, তাদের আলোচনাটা তো একটু ভিন্ন হবে। সুতরাং এই কারণে কিন্তু সময় আপনাকে দিতে হবে, এবং এই সময়টা আপনি যদি মনে করেন যে আগামী কি বছরকে এই দৃশ্য দেখবো না, হ্যাঁ আগামী বছরে দেখবো, তার পরের বছর কি দেখবো না, হ্যাঁ তার পরের বছরে দেখবো, এটা কিন্তু একটা বড় একটা কাজ। কিন্তু আপনার মনে হচ্ছে যে অনেক বেশি ছাড় দেওয়া হয়ে যাচ্ছে, শতদিন পার হয়ে গেল, এখন পর্যন্ত টাস্ক ফোর্সটি গঠিত হলো না। হ্যাঁ, এই কাজগুলোতে এই যে আপা যেটা বললেন, এই কাজগুলো কিন্তু একেবারে পুরো আমাদের মানে অন্যান্য দেশের যেমন সিটি গভর্নমেন্ট বলে তার অধীনে সমস্ত ডিপার্টমেন্ট, এমনকি পুলিশও আছে সেই সংস্থা। আমাদের তো তা না, আমাদের হলো প্রত্যেকের ভিন্ন ভিন্ন অথরিটি, প্রত্যেকের ভিন্ন ভিন্ন মিনিস্ট্রি আছে। অর্থাৎ ওয়াসাকে বলবেন, ওয়াসা বলবে ওকে আমি আপনার কথা শুনছি, আমি আমার মিনিস্ট্রির কাছ থেকে পারমিশন নিয়ে আসি। পানি উন্নয়ন বোর্ডে যে খালের কথা বলছে, অনেক খালের নিয়ন্ত্রণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আছে। সুতরাং এই সব আমলাতন্ত্রকে এক জায়গায় করে কাজ করা, আমাদের এখনকার এই যে কাঠামো যেটা আছে 2 নগরের যে কাঠামো, সে কাঠামো অত্যন্ত দুর্বল। তারা হচ্ছে নামে মেয়র, কিন্তু ক্ষমতায় কিছুই নেই, যার জন্য সিটি গভর্নমেন্টের কথা অতীতে অনেকবার বলেছে। কেন বলেছে? এইসব কারণে। অর্থাৎ আপনি যখনই নাকি জলবদ্ধতা হচ্ছে তখনই কিন্তু আপনি দায়ী করছেন মেয়রকে, অথচ মেয়রের অনেক কিছু তিনি চাইলেও পারেন না।
এই কাজগুলোর জন্য আপনাকে এই যে টাস্ক ফোর্স হয়েছে, এই জন্য আপনি এইবার সময় দিতেই হবে। ফিরোজ, আমি একটু গণমাধ্যমের দায়িত্ব নিয়ে কথা বলতে চাই। আজকে গণমাধ্যমে এই খবরগুলো যেভাবে এসেছে, অনেক গাড়ির চালক অভিযোগ করছিলেন, রাস্তায় তারা আলোচনা করছিলেন, তারা সারাক্ষণ কিন্তু রেডিও শুনেন, বিশেষ করে প্রাইভেট কারগুলোতে বা মোবাইল ফোনে। কোনো গণমাধ্যম, রেডিও বলি বা টেলিভিশন বলি, তারা কিন্তু কোনো ধরনের আগাম সতর্কতা দেয়নি যে এখন এই রাস্তায় বেশি পানি জমে আছে বা এই রাস্তায় হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে যেরকম আমরা সরাসরি সম্প্রচারের তৎপরতা দেখি, আজকে এই জায়গাটাতে মনে হয়েছে যে কিছুটা ঘাটতি আছে। আমি অবশ্য রেডিও মনিটরিং এটা করি না, তবে এর আগে রেডিও টুরে শুনতাম মাঝে মধ্যে, তারা তো মাঝে মধ্যে ঘন্টায় ঘন্টায় একটা আপডেট দিত আর কি। কিন্তু আজকে দিয়েছে কিনা আমি নিজে যেহেতু শুনিনি, হঠাৎ করে আমি এখন প্রাইভেট যে রেডিও গুলো যেগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে, টেলিভিশনেরও কোনো সরাসরি সম্প্রচার ছিল না, কিন্তু টেলিভিশন গুলো দুর্ভোগের চিত্র নিয়ে ঘন্টায় ঘন্টায় ব্যাপক লাইভ করেছে, কিন্তু আগাম ভাবে দেওয়ার মতো আসলে আজকের যে আগাম বা ধরেন এই যে যেরকম ছবি আমরা দেখছি ঘুরে ফিরে, কিন্তু কয়েকটা সড়কের অবস্থা চরম খারাপ হয়েছে। সকল সড়কের অবস্থা এরকম হয়েছে তেমনটা আমি বলবো না। আজকে আমার ঢাকায় যে চলাফেরার অভিজ্ঞতা, যেমন যদি বলি সোনারগাঁর সামনের রাস্তাটা, এটা অনেক বেশি পানি আমি বলি জমেছিল। রূপা, সব মানে খারাপের মধ্যেও কিন্তু কিছু ইতিবাচক দিক আছে। যেমন আজকে চিহ্নিত হলো যে কোন জায়গাগুলো আমাদের সবচেয়ে নাজুক অবস্থার মধ্যে পড়লো, এই জায়গাগুলি যদি চিহ্নিত করে নগর পিতারা যদি কাজ করেন, আমার মনে হয় যে আগামী বছর অথবা এর বছর আস্তে আস্তে কমে আসবে। এটা আমার মনে হয় যে এটা হয় কি, আপনি সবসময় একটা পরিস্থিতি দেখলেন, সেই জায়গাগুলো চিহ্নিত করা, ওই জায়গাগুলোতে কি কি সমস্যাগুলো, এখন তারা আলোচনার সুযোগ পাবেন। আলোচনার সুযোগ পেয়ে তারা কিন্তু কাজ করতে, আগে তো মনে করেন যদি এই বৃষ্টিটা যদি না হতো, যদি আমরা চলতাম, তাহলে নগর পিতারা মনে করতো আমাদের নিচের যে ব্যবস্থাটা আছে মানে খুব ভালো আছে, সুতরাং আর এরকম বন্যা দুর্ভোগ হবে না। দেখলে পরে আমরা কেন সেটা মনে করব, আমাদের কেন গবেষণা থাকবে না যে আমাদের শহরের অবস্থা আসলেই কি? বা আপনার কথায় আমি আশাবাদী হতে চাই, নিশ্চয়ই যারা শুনছেন, যারা এরকম দুর্ভোগ পুহিয়েছেন, তারা আশাবাদী হবেন। কিন্তু গত 15 বছর ধরে কোনো না কোনো রাস্তায় এইরকম জলাবদ্ধতার খবর আমি নিজে কাভার করে আসছি, বৃষ্টি হলে পরে হয়েছে, কিন্তু আজকের মতন এরকম ভয়াবহতা বোধহয় হয়নি। মানে আমার কাছে মনে হচ্ছে গত 2-3 বছরের মধ্যে আজকের হঠাৎ করে যে গত 2-3 বছরের তুলনায় হয়নি, কিন্তু ধরেন মৌচাক মোড়, ফকিরের পুল, এইসব রাস্তায়, শান্তিনগর, মানে জলাবদ্ধতার অভিজ্ঞতা ছবি খুব বিরল নয়। আমরা একটা বিরতি নিয়ে পরের আলোচনায় আসবো। বিশেষ করে রাজনীতিবদ্ধতার খবর আছে আমাদের হাতে। খালেদা জিয়া আজকে কথা বলেছেন, তিনি গণতন্ত্রহীনতার সমালোচনা করেছেন তার ভাষায়, এবং কথা বলেছেন গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গেও। থাকুন ৭১ চ্যানেলে। এইমাত্র খবরে আমরা জানতে পেরেছি চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান যুবলীগ করতেন মেহেদী হাসান, তার নাম, তিনি নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আছেন ৭১ জার্নালে এই খবর সহ আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ তালুকদার, তাকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকেও, এবং সাথে আছেন মোস্তফা ফিরোজ, খন্দকার ফারজানা রহমান, সাংবাদিক শিক্ষক। আজাদ, সবার আগে চট্টগ্রামে কি ঘটনা ঘটেছে, কারা গুলি করলো মেহেদী হাসানকে, আমাদের এই মুহূর্তে যা তথ্য আছে আপনার কাছে জানান। হ্যাঁ রূপা, এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে 10:30টার ঘটনা খুব সম্ভবত। আমি প্রথমে জানার পরে আমি ফোন করেছিলাম বাইজিদ থানার কর্মকর্তা প্রদীপ দাসের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছি। আমি অনেকবার চেষ্টা করে তাকে ফোনে পাইনি। শেষ পর্যন্ত আমি পেয়েছিলাম চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্যকে পেয়েছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে 10:30টার দিকে তিনি যখন শেষ রাতে তার বাসা, সেখানে বাসার আশপাশে তিনি অবস্থান করছিলেন, সম্ভবত তিনি ছোট একটা আড্ডায় ছিলেন। ওই সময় একদল দুর্বৃত্ত, 2 থেকে 3 জনের একটি দল এসে তাকে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। এরপরে তাকে মেডিকেলে আনার পরে এখন থেকে 1 ঘন্টা আগে, অর্থাৎ ঘটনার আধা ঘন্টা পরেই তিনি মারা যান। এই খবরটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আর আপনাকে রূপা একটু জানিয়ে রাখি যে মেহেদী হাসান বাদল যিনি মারা গেছেন, তিনি কিন্তু বেশ নামডাক রয়েছে ছাত্রলীগের, তিনি বড় ক্যাডার। তিনি 1 দশক আগেও সে বাইজিদ শেরশাহ এলাকায়
1 বছর আগেও শেরশাহ বাইজিত এলাকায় তিনি দাপিয়ে বেরিয়েছেন, তার বিরুদ্ধে যথেষ্ট চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে 15 থেকে 16টি মামলা রয়েছে এবং একসময় তিনি যৌথ বাহিনীর খাতায় তিনি পলাতক ছিলেন, তিনি র্যাবের কাছে পলাতক ছিলেন, র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন, সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন এবং জনশ্রুতি রয়েছে এবং অভিযোগ রয়েছে বর্তমান যে মেয়র আজমল নাসিরউদ্দিন তার পৃষ্ঠপোষকতায় তিনি বেড়ে উঠেছিলেন এবং তিনি ধরাকে সরাজ্ঞান করেছেন। যথেষ্ট অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তবে শেষের দিকে তার যে নামডাক ছিল একসময় 1 দশক আগে সেটি কিন্তু কমে যেতে শুরু করেছে এবং আমরা জেনেছি যে তিনি একটু ভালো হওয়ার চেষ্টা করছিলেন, সুপথে ফিরে আসার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগেই তিনি দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন। আজাদ, হয়তো এখন পর্যন্ত সেই তথ্য আপনার জানা নেই, তারপরও জানতে চাই যে তালিকা আপনি বললেন তাতে সদ্য প্রয়াত মেহেদী হাসানের অনেক ধরনের শত্রু থাকবার কথা, কোনো ধারণা পেয়েছেন এই দফায় কাদের দ্বারা আক্রান্ত হলেন তিনি? রূপা, এখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এতই সেখানে প্রভাবশালী, আপনি জানেন যে আজমল নাসিরউদ্দিন তিনি অনেক প্রভাবশালী নেতা, বর্তমানে তিনি মেয়র, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার প্রতি একটু আজমল নাসিরের একটু আশীর্বাদ তো আছে এবং আজমল নাসির যদিও তার যে চাঁদাবাজি কিংবা নানা যে খুন খারাপি এসবে আজমল নাসির প্রশ্রয় দিয়েছেন বলে সে কথা আমি বলতে পারবো না, কিন্তু তার প্রতি একটু ব্লেসিং ছিল এবং আজমল নাসির আমরা জানতাম যে তাদের যে গ্রুপ আছে বা সেখানে দখলদারিত্বের যে বিষয় সেখানে উষ্মা ছিল, তাদেরকে সুপথে ফিরে আসার জন্য আজমল নাসিরও বলতেন। কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে তার সঙ্গে আরো যারা আছে, এখানে ভাগবাটোয়ারার একটি বিষয় আছে, বাইজিত এলাকায় ভূমিদস্যুতার বিষয় আছে, সেখানে জায়গা দখলের বিষয় আছে, সেটি শিল্প এলাকায় সেখানে চাঁদাবাজির বিষয় আছে, এগুলো নিয়ে তাদের মধ্যে অন্তদ্বন্দ্ব বা কুন্দল হতে পারে। কিন্তু এখানে জামাত শিবির কিংবা তার প্রতিপক্ষ যদিও আছে, ছোটখাটো জামাত শিবির সে পর্যায়ে আছে কিংবা ছাত্রদলেও থাকতে পারে, তবে আপাতত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে বা পুলিশের সঙ্গে কথা বলে যেটি মনে হয়েছে, বাইরের কেউ এসে ঘটনা ঘটিয়েছে বলে আপাতত মনে করতে বা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ মামলা হয়েছে আজাদ? রূপা, কোনো মামলা হয়েছে? এখনো কোনো মামলা হয়নি। ঘটনাটি আপনি জানেন যে 1.5 ঘন্টা আগের ঘটনা, মামলার প্রস্তুতি চলছে। সেখানে দেবদাস ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ কমিশনার অপারেশনস এবং ক্রাইম সিএমপির, তিনি দ্বিতীয় ব্যক্তি সিএমপির, তিনি মেডিকেলে ছুটে গেছেন, মেডিকেলে তিনি অবস্থান করছেন এবং তিনি বলছেন যে এই ব্যাপারে আইনগত যেসব প্রক্রিয়া আছে সেসব প্রক্রিয়া অনুসরণ করে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এবং যারাই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অনেক ধন্যবাদ আজাদ তালুকদার। আমি নিশ্চিত যে এখন এই খবরের পিছনে আপনি ছুটবেন এবং খবরের যে কোনো ধরনের নতুন তথ্য আমাদের জানাবেন। কোন মন্তব্য মোস্তফা ফিরোজ? না, এটা তো আসলে বিচ্ছিন্ন না, সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে আর কি। চাঁদাবাজি, ভাগবাটোয়ারা, প্রতিপক্ষ এবং এই ধরনের সুযোগ নেওয়ার জন্য উৎপেতে থাকা, এই পরিস্থিতিগুলো আমাদের তো এখন যে রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, তার একটা অংশ। অপরাধের যে চিত্রগুলো আমরা এই ধরনের ঘটনা চট্টগ্রামে দেখছি, কখনো এই জেলায় ওই জেলায় নানান প্রান্তে হচ্ছে আর কি। কিন্তু এইগুলি আসলে এই যে রাজনীতিতে দুর্বৃত্তপনা বা যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আগাছা বের করে দেয়া, এই কাজগুলো যদি রাজনৈতিক দলগুলো যদি নিজেদের দল থেকে এই জায়গাগুলো যদি পরিষ্কার না করেন তাহলে এই ঘটনা কিন্তু। আবার খালেদা জিয়া বলেছেন সরকার ছাত্রলীগ যুবলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে। না, এটা তো একটা রাজনৈতিক বক্তব্য আর কি। এটার বক্তব্যের বিপরীতে আপনি আওয়ামী লীগের কোন নেতাকে আহ্বান জানান, আবার উল্টা বক্তব্য পাওয়া যাবে। এটা এই দায় থেকে কেউ মুক্ত না। আজকে হয়তো ঘটনা প্রবাহের কারণে, ক্ষমতায় থাকার কারণে ক্ষমতাসীন দলের সহযোগী দল বা মূল দলের মধ্যে বেশি ঘটছে, আর ক্ষমতায় না থাকার কারণে হয়তো কম ঘটছে, কিন্তু একই জিনিস, একই ব্যবস্থা। এ নেই, ক্ষমতায় নেই বলে যে মানে খুব সুস্থ ধারা রাজনীতি করছে বিএনপি বা তার সহযোগী দলগুলো, এটা মনে করারও কারণ নেই। ফারজানা রহমান, এই বিষয়ে মন্তব্য? আমি আসলে সেটা বলতে চাই যে এটা এই একে অপরকে দোষারোপের সংস্কৃতি আসলে আমাদের রাজনীতির ভিতরে, এটা শুধু আজকের না, এটা অনেকদিন ধরে চলে আসছে এবং দেখা যাবে যে ওনারাও যদি সরকারে যায় সেম থিংটাও আসলে এখন যারা এখন সরকারে না গেলেও চলে, এই দোষারোপের রাজনীতি আসলে মানে আমাদের যে পুরো সমাজ ব্যবস্থা এটার ভিতরে আসলে আমরা এই আলোচনায় আসলে যুক্ত করে নিতে চাই রাজনীতির সাথে যুক্ত মানুষদের। আছেন আমাদের সাথে মহিউদ্দিন খান মোহন, বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব, এবং আছেন মোহাম্মদ শাহেদ, রাজনীতি বিশ্লেষক। আমি প্রথমে মহিউদ্দিন খান মোহন আপনার কাছেই জানতে চাইবো, এবং তার আগে নিশ্চয়ই স্বাগত আপনাদের দুজনকে। আজকে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বলেছেন যে তার দল ক্ষমতায় গেলে কোনোভাবেই প্রতিহিংসার রাজনীতি করবেন না তারা, এবং এই মুহূর্তে একটাই দাবি যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করার দাবি তিনি তুলেছেন। জাতীয় ঐক্যেরও ডাক দিয়েছেন। এই জাতীয় ঐক্য এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো বাস্তবতা দেখতে পান কি? ধন্যবাদ।
আজকে বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেই প্রোগ্রাম ছিল বিএনপির, সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। এখানে বিষয়টা দেখতে হবে যে উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না। এখানে বোধহয় কথাটা উনি বলতে চেয়েছেন এভাবে যে বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি অতীতেও করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। এবং এটা আপনারা যদি বিএনপি 37 বছরের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে রাজনৈতিক প্রতিহিংসা বলতে যেটা বোঝায় বিএনপির দ্বারা কখনোই কিন্তু সেটা সংগঠিত হয়নি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকেছে, প্রতিযোগিতা থেকেছে এবং রাজনীতির মাঠে অনেক কিছু ঘটেছে, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে। মহিউদ্দিন খান, আপনাকে থামায় আবার আপনার কাছে আসবো। আমার ধারণা মোহাম্মদ শাহেদ এই বিষয়ে কিছু বলতে চান, তিনি আবার ফিরবো আপনার কাছে। বিএনপি কি কখনো প্রতিহিংসার রাজনীতি শেষ হয়ে হইল না? না, শেষ করবেন নিশ্চয়ই। মোহাম্মদ শাহেদ, বিএনপি কি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি? না, বিএনপি বরাবরই দলটি শুরু থেকেই তো প্রতিহিংসার রাজনীতিতে যুক্ত। এই দলটির একদম ফ্রম দি ভেরি বিগিনিং কিন্তু প্রতিহিংসা রাজনীতিকে যুক্ত। দেখেন, এটি যখন সৃষ্টি হয়েছে দলটির সৃষ্টি থেকেই কিন্তু বাংলাদেশ একটি অশুভ চক্রের মধ্যে কিন্তু আমরা পড়ে আছি। উদাহরণ এই যে দেখেন, একটি মানে জিয়াউর রহমান সাহেব যখন এই দলটি শুরু করলেন, তিনি একজন সেনাপ্রধান ছিলেন, তার তো এই একটি রাষ্ট্র চালানোর কথা না। সেখানে স্পিকার ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, সেখানে তিনি ওভার মার্শালও দিয়ে উনি ইয়ে করলেন, কি বলে। খালেদা জিয়া কি কখনো প্রতিহিংসার রাজনীতি করেছেন? না, খালেদা জিয়া যেই রাজনীতি করেছেন বরাবরই উনি প্রতিহিংসামূলক রাজনীতি। যেমন উদাহরণ, হ্যাঁ, এই যে আপনারা দেখেছেন যে আমাদের 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটাও কিন্তু একটা মহিউদ্দিন খান মোহন দুটি উদাহরণ দিয়েছেন দুই নেতা সম্পর্কে। আমি বলি, 21শে আগস্টের এই ঘটনার উদাহরণ ওরা এতবার দিয়েছেন যে সেই শিয়ালের গল্প, কুমিরের একটি ছানাকে বারবার দেখানো, আর কি 7 বার দেখানো। কিন্তু 21শে আগস্টের এই গ্রেনেড বিস্ফোরণ যেটা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে, সেটা একদল দুষ্কৃতকারী করেছিল। এটা বিএনপি করেছে বা খালেদা জিয়া করেছে এমন কোন তথ্য প্রমাণ কেউ এখন পর্যন্ত দিতে পারেন নাই। প্রতিহিংসার রাজনীতি উনি যেটা বলেছেন, জিয়াউর রহমানের উপরে চলে গেছেন উনি। আমি আরেকটু পেছনে চলে যাই। প্রতিহিংসার রাজনীতি কি 1972 সাল থেকে শুরু হয়নি? যদি আপনারা সাংবাদিক আহমেদ মুসার বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সূচনা পর্ব, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ, এই বইটা যদি পাঠ করেন তাহলে দেখবেন এদেশে প্রতিহিংসার রাজনীতি কখন শুরু হয়েছিল। কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে হত্যা করা কি প্রতিহিংসার রাজনীতি নয়? নেভাল সিরাজকে ধরে নিয়ে হত্যা করা কি প্রতিহিংসার রাজনীতি নয়? বিমান কর্মচারী নূর হোসেনকে 1974 সালে গুলি করে মারা কি প্রতিহিংসার রাজনীতি নয়? স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা ঘেরাও করতে আসার পর এবং 1974 সালে জাসদের হত্যার বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা কি প্রতিহিংসার রাজনীতি নয়? এটার জবাব দিব। এটা দিয়ে কি মহিউদ্দিন খান, আমরা আলোচনা যদি ছোট করে আনতে চাই, এটা দিয়ে কি আপনি একভাবে বোঝাতে চান যে এরপরে জিয়াউর রহমান যে রাজনীতি করেছেন, যে প্রতিহিংসার রাজনীতির উদাহরণ টানলেন মোহাম্মদ শাহেদ, সেটাকে জায়েজ করা যায়? না, জায়েজ করার জন্য না, আমি আসছি ও জায়গায়। উল্টো বিপরীত চিত্রটা কি জিয়াউর রহমানের? জিয়াউর রহমানে কখনোই প্রতিহিংসার রাজনীতি করেন নাই, বরং আজকে যারা আওয়ামী লীগ করছেন তারা বলুন তো, এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ 1949 সনের মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ জিয়াউর রহমানের সরকারের অধীনে পিপিআর এর লাইসেন্স নিয়ে সৃষ্টি করা আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগের কবর হয়েছে 1975 সালের 25শে জানুয়ারি। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ওই আওয়ামী লীগ শেষ, ওই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এই আওয়ামী লীগ তো জিয়াউর রহমানের দয়ায় সৃষ্ট আওয়ামী লীগ। একটু শেষ করতে দেন, আপনার কথার সময় কিন্তু আমি কথা বলি নাই। জিয়াউর রহমান প্রতিহিংসার রাজনীতি করলে শেখ হাসিনা জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে আসতে পারতেন না। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন এবং সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ দিলে আমরা অনেক বেশি একটা সুস্থ স্বাভাবিক আলোচনা করতে পারবো। জনাব মোহাম্মদ শাহেদ। মোহন ভাই যে কথাটি বললেন, এই কথাটির সাথে আমি কোনোভাবেই একমত না। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীকে কিন্তু কুলুষিত করেছেন, বঙ্গবন্ধু হত্যার সাথে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনি জড়িত। এই কথাটা কিন্তু আপনি ভুলে গেলে চলবে না। কিন্তু প্রমাণ করতে পারেন না এখনো, প্রমাণ না, এটা কিন্তু অ্যাবসলিউটলি জড়িত। ঠিক আছে, ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গা আপনি যেভাবে বলেই যাবেন। না, বলবো, অবশ্যই বলবো, বলেই যাবেন, অবশ্যই বলবো। উনি যেভাবে প্রমাণ করতে পারবেন না, আপনি যেভাবেই বলেন না কেন, আজকে আপনি বলছেন জিয়াউর রহমানের দয়ায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, এই কথাটা আপনি ভুল বললেন। অবশ্যই আপনারা আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, এটা বঙ্গবন্ধুর
বঙ্গবন্ধুর দয়া আজকে আপনার নেত্রী আজকে বিএনপি করছে। আমরা কিন্তু বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করি না, বাংলাদেশ অস্বীকার করেন না, আবার তার শাহাদাতবাসী আপনারা 70% টেকো কাটেন না। যেই পিপিআর এর অধীনে বিএনপির জন্ম, ওই পিপিআর এর অধীনে আওয়ামী লীগের জন্ম, এই আওয়ামী লীগের, আজকে আওয়ামী লীগের। আপনি কি বলতে চান যে 71 সালের পরে যে আওয়ামী যে সরকার গঠন হয়েছিল সেটা কি বাংলাদেশের প্রথম সরকার নয়? বক্তব্য শুনবো মোহাম্মদ শাহেদ, আমরা আপনার বক্তব্যটি শুনবো। আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে যদি আমাদের সাথে কথা বলেন তাহলে আমাদের আলোচনার সুবিধা হয়। আপনি কি বলতে চান যে 71 সালের পরে যে সরকারটি গঠন হয়েছে এটা বাংলাদেশের প্রথম সরকার নয়? অনেকে এটার ভুল ব্যাখ্যা দেয়, অনেকে এটাকে বলে মুজিবনগর সরকার, অনেকে বিপ্লবী সরকার। এটা বাংলাদেশের প্রথম সরকার। আপনি এটা কিভাবে বললেন মোহন ভাই? আমি আমার আসলে আমার বোধগম্য হইল না যে আপনি বললেন যে জিয়াউর রহমানের একটি দয়া দাক্ষিণ্যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ গঠিত হয়েছে। আসলে আপনি ইতিহাস জানেন না, ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাস আপনি একটু জেনে আসেন, ইতিহাস আপনি একটু প্রথম থেকে একটু জেনে আসেন। আপনি ইতিহাস পড়েন যে কখন কোন দল বিলুপ্ত হয়েছিল, কিভাবে আবার রিভাইভ করেছে, এগুলো হঠাৎ করে জাগো দল থেকে আপনারা একটা দল নিয়ে। আমি জনাব শাহেদ আপনার কাছে সুনির্দিষ্টভাবে যে প্রসঙ্গটি আমরা জানতে চাইব, মহিউদ্দিন খান মোহন আপনার বক্তব্যের পর সুনির্দিষ্টভাবে যে কয়টি অভিযোগ তুলেছেন বা উদাহরণ টেনেছেন তার মধ্যে তিনি বলেছেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে 72 সাল থেকে, এবং তিনি বলেছেন যে বিএনপির দয়ায়, জিয়াউর রহমানের দয়ায় এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং মাওলানা ভাসানীর সেই দলের ছায়া এখন আর তিনি দেখতে পান না। জনাব শাহিদের মন্তব্য জানতে চাইব এবং মহিউদ্দিন খান মোহনকে অনুরোধ জানাবো এই বক্তব্যের সময় যদি আপনি ধৈর্য ধরে বক্তব্য শুনেন, পরে নিশ্চয়ই আপনাকে সুযোগ দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে যে বিএনপির একটা সবসময় একটা অভ্যাস হচ্ছে মিথ্যাচার করা, হ্যাঁ, এবং সেই মিথ্যাচারের অংশ হিসেবেই কিন্তু মহিউদ্দিন ভাই এই কথাটি বললেন যে বিএনপির দয়ায় আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। এই কথাটাকে আমি প্রচন্ড রকম একটি আপত্তি তৈরি করলাম, আমি করলাম। ওনাদের ভুলে যাওয়া উচিত না যে এই বঙ্গবন্ধুর বিএনপির প্রতি বা বিএনপির এই বর্তমান নেত্রীর প্রতি কতটুকু অবদান আছে এটা ওনাদেরকে ভুলে গেলে চলবে না। ওনাদেরকে ভুলে গেলে চলবে না জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীকে কুলসিত করে কিভাবে ক্ষমতায় টিকেছিলেন, এটা কিন্তু ওনাদেরকে ভুলে গেলে চলবে না। আর ওনারা বলছেন প্রতিহিংসামূলক রাজনীতি, প্রতিহিংসা তো বিএনপি জন্মলগ্ন থেকে প্রতিহিংসা। বেগম খালেদা জিয়ার শুরু থেকে তার সরকারের আমলে যে কটি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা তার প্রতিহিংসামূলক ঘটনা। সুতরাং আমার কাছে মনে হয় যে উনি যে অভিযোগগুলো তুলেছেন এগুলো প্রত্যেকটি ভিত্তিহীন অভিযোগ। অনেক ধন্যবাদ। মোস্তফা ফিরোজ, কোন মন্তব্য? আমার প্রশ্ন আছে মহিউদ্দিন খান মোহনের কাছে। আমি যে প্রশ্নটি আসলে তুলতে চাই আলোচনায়, মহিউদ্দিন খান মোহনও নিশ্চয়ই এটার জবাব দিবেন। 75-এর পর যে জীবিত 2 সদস্য শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের বেঁচে ছিলেন, আমরা যতদূর আমরা হয়তো ওই সময়টা চোখে দেখিনি, কিন্তু যে ইতিহাস টানলেন মহিউদ্দিন খান, সেই ইতিহাস পড়ে আমরা যতদূর জেনেছি বা এখনো জীবিত 2 কন্যাকে আমরা যতটুকু কাছে পাই, যে বছরের পর বছর তাদেরকে দেশে আসবার মতো পরিস্থিতি তৈরি করা হয়নি। আওয়ামী লীগের রাজনীতি জিয়াউর রহমান করবার কোন জায়গাটিতে অনুমোদন দিলেন, এই জায়গাটি মোস্তফা ফিরোজ আপনি নিশ্চয়ই আরেকটু পরিষ্কার করতে পারবেন। আমি একটু বলতে চাই যে ধারায় আমার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে ধারায় রাজনৈতিক দলগুলো আবর্তিত হয়েছে, এখানে তো রক্ত, হানাহানি, হিংসা, প্রতিহিংসা ছাড়া কোনো সুস্থ ধারা আমরা খুব লম্বা সময় ধরে তো দেখলামই না। তো সুতরাং আওয়ামী লীগকে কেন দায়ী করা হচ্ছে বা বিএনপিকে দায়ী করা হচ্ছে, অথবা 2 দলই কেন এর মুক্ত না অথবা যুক্ত না? কোন সময়টাতে আমি আপনার কাছে একটু বুঝতে চাই, কোন সময়টাতে জিয়াউর রহমানের দয়ায় আওয়ামী লীগ সৃষ্টি হলো বা রাজনীতি করার সুযোগ পেল? এটা দয়ার ব্যাপার না, এটা বাস্তবতা। এটা জিয়াউর রহমান একটা সেনা ছাউনি থেকে রাজনীতিতে যখন আসছেন, তিনি তো একা একা রাজনীতি করতে পারেন। এটাও উনি ওনার একটা রাজনীতি, একটা কি বলে, আবরণ দেয়া বা রাজনীতিতে আসার একটা অংশ হিসাবে তিনি রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র করতে যেটা আমাদের হিতে একটা বিপরীত হয়েছে, যে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতিকেও তিনি টেনে এনেছেন। তো সুতরাং
এইটা কি একটা অবদান হবে নাকি একটা ভালো দিক হবে নাকি এটার একটা সমালোচনার দিক হবে, এটা নিয়েও কিন্তু আলোচনার কি বলে অবকাশ থাকে। তো সুতরাং এখানে কারো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না, কেউ কাউকে দয়া দেখাচ্ছেন না, কেউ কাউকে ছাড়ও দিচ্ছেন না। বা পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে তো অবৈধ বলা হয়েছে আমার যতদূর এই মুহূর্তে। না আমি তো সেটাই বলছি যে এটা তো এগুলি তো স্বাভাবিক ধারার কোনো রাজনীতি না, মানে যে ধারায় ৭৫-এর পর থেকে চলে এসছে এবং যেভাবে রাজনৈতিক এগুলি পালাবদল হয়েছে ওই সময়গুলোতে ৭ই নভেম্বর বা তার পরবর্তী সময় পর্যন্ত, এগুলি তো কোনোভাবেই সুস্থ ধারা না এবং একটা রাজনীতির ইতিহাসে এগুলি হচ্ছে কলঙ্কজনক দিক। সুতরাং এই জায়গা থেকে কেউ যদি একটা মহানায়কে পরিণত হওয়ার চেষ্টা করে, নিজেকে নায়ক করার চেষ্টা করে, এটা হবে খুব একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত। বরং আমরা যে স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিকভাবে একটা ধারাবাহিক রাজনীতিতে রাষ্ট্রকে পরিচালিত করলাম না, সেই কারণে সবারই একটু অনুতপ্ত হওয়া উচিত। এখানে মানে কেউ বলতে পারবেন না যে আমি শুদ্ধ, কেউ বলতে পারবেন না যে না আমি ঠিক ছিলাম, অন্যরা ভুল করেছে। সুতরাং এই আলোচনাগুলো এত অসুস্থ, মানে আমার কাছে মনে হয় যে আপনি কোনোভাবে একটা কনক্লুশন টানতে পারবেন না। এবং যখন নাকি এইটার পক্ষে কেউ সাফাই গায় যে না আমি ঠিক, তখন খুব কষ্ট লাগে। আমরা আসলে হয়তো ঠিক পিঠেকে লাইসেন্স দেওয়ার জন্য কেউ না, কিন্তু পরিষ্কার হতে চাই ইতিহাসটা, বিশেষ করে হচ্ছে ঘটনাক্রম, এবং আমাদের সামনে হচ্ছে আমাদের সংবিধান আছে, সংবিধানের ধারাবাহিক কাটাছেড়ার উদাহরণ আছে নানান সময়। ওই জন্যই বলছিলাম যে ৭২-এর পর থেকে আমরা যে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হওয়া উচিত ছিল সেভাবে তো আমরা পরিচালিত করতে পারিনি। তো সুতরাং যখন পারলাম না, তখন আমি কোনো পক্ষ বলতে পারে না যে না আমি সঠিক অবস্থানে ছিলাম, তারা বেঠিক অবস্থানে ছিলাম, আমরা পারলাম না আমাদের সংবিধান অনুযায়ী চলতে, এটাই আমাদের ব্যর্থতা, এটা স্বীকার করতে। এবং সংবিধানটিকে আমরা পরিবর্তন করলাম এবং সেই পরিবর্তন নিয়ে অনেক সমালোচনা আছে। খন্দকার ফারজানা একটি প্রশ্ন তুলেছেন মহিউদ্দিন খান, তিনি বলেছেন যে জিয়াউর রহমানের দয়ায় আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ মিলেছে, কিন্তু যে প্রসঙ্গটি আমি বলছিলাম যে সর্বোচ্চ আদালতের রায়ে পরিষ্কার করে বলা হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটি অবৈধ, তাহলে আসলে সেই রাষ্ট্রনায়কের বা সেই সেনা শাসকের আসলে কতটুকু অন্যকে রাজনীতি করবার দয়া দেখানোর সুযোগ ছিল, বা ইতিহাস আসলে বিষয়টিকে এভাবে বিশ্লেষণ করবে কিনা? আচ্ছা, আমি আপনার সুপ্রিম কোর্টের রায়টা থেকেই বলি। সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছে সেখানে একদম ৭৫-এর পরবর্তী সময়ে যেই ধারাবাহিকতায় যে আইনগুলা পাশ হয়েছে এবং জিয়াউর রহমানের শাসন আমলের পুরোটা সময়তেই যে আইনগুলো পাশ হয়েছে সেগুলোকে পুরোটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। সো আপনি যদি সুপ্রিম কোর্টের এই রায়টাকে বিশ্বাস করেন, যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের একদম বেস্ট কোর্ট এবং সবচেয়ে হাইয়েস্ট কোর্ট এবং আমরা বাধ্য সেই কোর্টের ডিসিশনকে মানতে, সো আমার মনে হয় যে এখানে আসলে কোনো দ্বিধা থাকার কথা না যে ওই সময়টা বা যেই সময়টাতে জিয়াউর রহমান রাজনীতি করেছেন ওই সময়টা বৈধ কি অবৈধ সেখানে আসলে আর কোনো প্রশ্ন থাকার উচিতই না, কারণ অলরেডি একটা ডিসিশন আছে। আর দয়া দাক্ষিণ্যতার বিষয়ে আমি আসলে বলতে চাই যে এটা ফ্যাক্ট, আমাদের দেশে যে দলগুলো আছে সেগুলো আমাদের যেমন ফ্যাক্ট আমরা মেনে নিচ্ছি, সো এটা কোনোভাবেই বলা যাবে না যে একজন আরেকজনের দয়া বেঁচে আছে, এটা কোনো অবকাশই নাই, কারণ প্রতিটা দলই আসলে প্রতিটা দলের কাছ থেকে তারা এক একটা ফ্যাক্ট, এবং আমি মনে করি যে তারা নিজস্ব আইডেন্টিটি, সো এখানে কেউ ক্রিয়েট করা বা কাউকে ডেমোলিশ করার কোনো ব্যাপার নেই। মহিউদ্দিন খান মোহন, আপনার মন্তব্য জানতে চাইবো, ছোট করে শেষ মন্তব্য, আমরা বিরতিতে যাব। শেষ মন্তব্য, দেখেন 1977 সালে পিপিআর হয় এবং সেই পিপিআর এর অধীনে সবগুলো রাজনৈতিক দল তখন অল্প কয়েকটা আর কি রেজিস্ট্রেশন পায় এবং রাজনীতি শুরু করে, ঘরোয়া রাজনীতি শুরু হয়। এরপরে 1977 সালের ডিসেম্বর বা জানুয়ারি মাসের প্রথম দিকে জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বঙ্গভবনে ডেকেছিলেন। সেখানে ন্যাপ প্রধান মশিউর রহমান জাদু মিয়া দীর্ঘ বক্তব্য রেখেছিলেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে নেতারা কেউ বক্তব্য রাখেনি, শুধু বলেছেন জাদু ভাই যেটা বলেছে এরপরে আমাদের আর বলার কিছু নেই। তাদের তখনকার অবস্থাটা বুঝতে হবে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে আওয়ামী লীগের যে বিপর্যস্ত অবস্থা ছিল, তখন যদি জিয়াউর রহমান গণতন্ত্র এদেশে পুনঃপ্রবর্তন করতে না চাইতেন তাহলে আওয়ামী লীগের কিন্তু আবার রিভাইভ করা সম্ভব ছিল না। অনেক পরিষ্কার আপনার বক্তব্য। আমাকে বলতে দিই আরেকটা কথা, উনি যেটা বলেছেন আমার সহযোদ্ধা আর কি, এখন আমরা যে দয়া শুনেন, শেখ হাসিনাকে কি আসতে দেওয়া হয় নাই, এবং আপনারা সবাই জানেন, অনেকেই জানার কথা, 1981 সালে শেখ হাসিনা দেশে যখন প্রত্যাবর্তন করেন কোন প্রেক্ষাপটে, আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে যখন গন্ডগোল লেগে গেল, তখন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য শেখ হাসিনাকে বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করা হলো। এবং
তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হলো। সেখানে জিয়াউর রহমান ক্যাবিনেটের কোন মন্ত্রী জিয়াউর রহমান সাহেবকে বলেছিলেন তাকে আসতে দেওয়া উচিত হবে কিনা। জিয়াউর রহমান পরিষ্কার বলেছিলেন যে এটা ওনার দেশ, উনি এদেশের নাগরিক, উনি একটা দলের প্রধান, উনি বাংলাদেশে আসবেন, এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। উনি আরো বলেছিলেন যে আপনারা একজন মন্ত্রীকে, অনেক বড় মন্ত্রীকে উনি বলেছিলেন সরাসরি যে আপনারা ভুলে যান কেন যে এই দেশটা প্রতিষ্ঠায় ওনার বাবার অনেক অবদান আছে, বিরাট অবদান আছে, আপনারা এটা ভুলে যাবেন না। সেই জিয়াউর রহমানকে যখন অভিযুক্ত করা হয় যে শেখ হাসিনাকে আসতে বাধা দেওয়া হয়েছে, উনি বাধা দিয়েছেন, তখন তো এই দুঃখ রাখার আর কোনো জায়গা থাকে না। দুঃখ রাখার কোনো জায়গা নেই মহিউদ্দিন খানের। মোহাম্মদ শাহেদ, আপনার মন্তব্য জানতে চাইবো। মোহন ভাই যে কথাগুলো বললেন শুনতে খুব সুন্দর লাগলো। আসলে কোনো জায়গায় এরকম ভাবে কোড আনকোড ভাবে জিয়াউর রহমান সাহেব এরকম কথা বলেছেন এটা কোনো জায়গায় বলা নেই। এটা সুন্দরভাবে আপনি বললেন, আমি কোথাও দেখিনি আর কি। একটা জিনিস হচ্ছে যে উনি যেটা বললেন যে জিয়াউর রহমান সাহেব এখানে উনাকে আসতে সুযোগ দিয়েছে একটি সেনাবাহিনী, আমি একটু বলি এখানে একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ রাষ্ট্রপতি হয়েছেন, তিনি জাগদল করেছেন, পরবর্তীতে বিএনপি করেছেন। হ্যাঁ, এই যে উনি যে ক্যান্টনমেন্ট ভিত্তিক যে রাজনীতিটা করেছেন, উনি ক্যান্টনমেন্ট ভিত্তিক রাজনীতি সারা জীবন, উনি যতদিন বেঁচে ছিলেন ক্যান্টনমেন্ট ভিত্তিক রাজনীতি করেছে এবং বেগম খালেদা জিয়াও কিন্তু সেই ধারাবাহিকতা রেখে গেছে। আপনি দেখেছেন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের ভিতরে থেকেই কিন্তু রাজনীতি করার চেষ্টা করেছে এবং সর্বশেষ যখন তাকে তার বাসা থেকে মানে উৎখাতের জন্য করা হলো এবং যখন কোর্টের ডিসিশন দেওয়া হলো, তারপরেও কিন্তু উনি চেষ্টা করেছেন যে এই বাসাটা কিভাবে টিকিয়ে রাখা যায়। এই যে ক্যান্টনমেন্টের ভিতরে থেকে যে রাজনীতি করার প্রবণতাটা, এই প্রবণতা থেকে কিন্তু বিএনপি এখনো পর্যন্ত বেরোতে পারে না। এইটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন। আমি একটু বলি, আমি পিপিআর প্রসঙ্গে মোহাম্মদ শাহেদ আপনার ব্যাখ্যা শেষ করে দেব। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কেউই শুধু ক্যান্টনমেন্ট ভিত্তিক রাজনীতি করেন না, ওনারা সারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেছেন। তার একটি প্রমাণ আমি দেবো, একটি উদাহরণ দেবো। 1991 সালের সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5টি আসনে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। পক্ষান্তরে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ উপজেলা ঢাকা এবং আরেকটা বোধহয় কোথায় 3টা আসনে, ঢাকায় 2টা আসনে নির্বাচন করেছিলেন, দুটোতে পরাজিত হয়েছিলেন, শুধু তার নিজের উপজেলায় জিতেছিলেন। সুতরাং কে সারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করে আর কে ছোট্ট গন্ডি নিয়ে রাজনীতি করে, এটার প্রমাণ তো ইতিহাসে আছে। সুতরাং আমি যতই গলাবাজি করি মহিউদ্দিন খান মোহন, আমি গলাবাজি করলেই তো হবে না। এরপরে আসলে মহিউদ্দিন খান আরো অনেক উদাহরণ আছে, নিশ্চয়ই অনেকে তর্ক করার স্বার্থে আপনাকে বলতেই পারে যে এই মুহূর্তে বিএনপি রাজপথে একটি মিছিলও করতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। খালেদা জিয়া দিনের পর দিন নিজ কার্যালয়ে থাকবার সময় নেতাকর্মী সেখানে যাননি, ফলে জনপ্রিয়তার মাপকাঠি বা দেশব্যাপী না ক্যান্টনমেন্ট ভিত্তিক রাজনীতি, সেটা আসলে দীর্ঘ বিতর্কের বিষয়। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং রাজনীতি নিয়ে আপনাদের বিশ্লেষণ জানাবার জন্য। ধন্যবাদ দুজনকে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এই আলোচনায়। যদিও রাজনীতি নিয়ে আরেকটু আমরা আলোচনা করতে চাই কিনা, বিশেষ করে পিপিআর প্রসঙ্গে যদি আপনাদের আর কিছু বলবার থাকে, থাকুন ৭১ জানালে। সম্প্রতি সাংবাদিক প্রবীর শিকদার যে ৫৭ ধারায় গ্রেপ্তার হয়েছিলেন, সেই ৫৭ ধারা নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে হাইকোর্টে একটি রুল জারি হয়েছে আজ, একটি রিট পিটিশনের প্রেক্ষিতে, যে কেন ৫৭ ধারা অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন একে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলা হবে না, সেটি আছে খবরের শিরোনামে। এবং সম্প্রতি যে বার কাউন্সিল নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে বিজয়ী প্রার্থী, যেটি ব্যারিস্টার আমিরুল ইসলামের নেতৃত্বে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল, তাদের নির্বাচনকে অবৈধ দাবি করে বিএনপি পন্থী যে দলটি নির্বাচনে পরাজিত হয়েছে, তারা আবারও নির্বাচনের দাবি করেছে। সেই প্রসঙ্গ নিয়ে আবারও ৭১ জার্নালে আমরা যুক্ত হচ্ছি আপনাদের সকলের সাথে। আমাদের সাথে আছেন, আগেই জানিয়েছি, মুস্তাফা ফিরোজ এবং খন্দকার ফারজানা রহমান, এবং আরো যুক্ত হচ্ছেন সাংবাদিক কাজী আব্দুল হান্নান। আব্দুল হান্নান, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনাকে পেয়ে গিয়েছি বলে আপনি দীর্ঘদিন আদালত অঙ্গনে সাংবাদিকতা করেন এবং বিরতির আগে আমরা ৫ম সংশোধনী বাতিলের রায় নিয়ে কথা বলেছিলাম। এসেছে জিয়াউর রহমানের সময়কার পিপিআর প্রসঙ্গটিও, এবং একভাবে মহিউদ্দিন খান দাবি করলেন যে জিয়াউর রহমানের দয়াতেই সেই সময়ে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছে। রাজনৈতিক বক্তব্য নয়, আপনার কাছে আইনি ব্যাখ্যাটি জানতে চাইব। বিশেষ করে আমার জানবার কৌতূহল, সেই সময়টা থেকে আওয়ামী লীগ কোনো অবৈধ নিষিদ্ধ দল ছিল? ধন্যবাদ আপনাকে রূপা।
সেই সঙ্গে আমি একটি বিষয়ের উপরে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু রাষ্ট্র হিসাবে একটি ধারাবাহিক রাষ্ট্র। এই ধারাবাহিক রাষ্ট্রে কতকগুলো বিতর্ক আমাদের জাতীয় বিতর্ক, তার মধ্যে সামরিক শাসন আমল একটি অন্যতম বিতর্কের ইস্যু, এবং যে বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত বহমান। সেই প্রেক্ষাপটে আপনি যে প্রসঙ্গের অবতারণা করলেন বা এর আগে যে বিতর্কটি হয়ে গেল এই আজকের এই ৭১ জার্নালে, সেটি হচ্ছে যে পিপিআর অর্থাৎ সামরিক শাসনের আওতায় যখন রাজনীতি নিষিদ্ধ ছিল, সেখান থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে একটি অনুমোদনের ভিত্তিতে সামনে নিয়ে আসার জন্য একটি ব্যবস্থা, সেই ব্যবস্থার আওতায় এই পিপিআরটি জন্ম হয়েছিল। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে এই রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষার জন্যে যে ব্যবস্থাগুলো আপাত দৃষ্টিতে হয়েছে, সামরিক শাসকরা যেভাবে জোড়াতালি দিয়ে রাষ্ট্রের শাসন কাঠামোকে একটি ধারাবাহিকতার ভিতরে আনতে চেয়েছেন, সেটিকে কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত এ নিয়ে যে সমস্ত বিতর্ক ছিল সেই বিতর্কগুলোকে শেষ করতে চেয়েছেন। যে কোনো দেশে, যে কোনো জাতিতে যদি কোনো বিতর্ক থাকে, সেই বিতর্কের মীমাংসাকারী কিন্তু হয় দেশের আদালত। যে কোনো বিতর্কে, সমাজের ক্ষেত্রে হোক, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, তো রাষ্ট্র একটি মীমাংসা দিয়ে দিয়েছে। রাষ্ট্রের যে প্রতিষ্ঠান এই বিতর্কগুলোকে নিষ্পত্তি করার জন্য, আমরা সেই মীমাংসাটি আপনার কাছে অল্প কথায় জানতে চাই। মীমাংসার জায়গায় কিন্তু পিপিআর সহ ওই সময়ের যত আইন আছে সব আইনকেই অবৈধ ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিক্লেয়ার করে দিয়ে সেটা এমনভাবে ডিক্লেয়ার করা হয়েছে, পাস্ট অ্যান্ড ক্লোজড করে দেওয়া হয়েছে। অর্থাৎ যা অতীত এবং নিষ্পত্তিকৃত এই হিসাবে ওটা চাপা দেওয়া হয়েছে, ক্লোজ করে দেওয়ার পরে সেটা জনাব কাজী হান্নান মোস্তফা ফিরোজ, চাপা দেওয়া হলেও এটা তো একটা সম্ভব নয়। আচ্ছা, মানে চাপা দেওয়া হয়েছে এটা তো ঠিক আছে, কিন্তু এটা তো একটা বাস্তবতা যে পিপিআর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের আওতায় তখন সম্ভবত ৪২টা কি ৫৪টি রাজনৈতিক দল আবেদন করেছিল। সেই আবেদনটা গ্রহণ করার প্রেক্ষিতে ঘরোয়া রাজনীতির অনুমতি পেয়েছিল। এটা হলো বাস্তবতা। হ্যাঁ, পুরো কার্যক্রমটাই অবৈধ। সেই সময় বিভিন্ন আইন, অধ্যাদেশ, নানান কিছু জারি হয়েছে, যেটি কাজী আব্দুল হান্নান বললেন, সেগুলি অবৈধ করা হয়েছে। কিন্তু ওটাও আবার বাস্তবতা। সেই অবৈধ যদি আপনি বলেন যে পিপিআরটা, সেই পিপিআর এর আওতায় সবাই আবেদন করেছিল। যে জায়গাটি বুঝতে চাই যে প্রাইড শব্দটি যদি বলি বা গরিমা সহকারে তার দলের পক্ষে জনাব মহিউদ্দিন খান যে স্টেটমেন্টে দাঁড় করানোর চেষ্টা করলেন যে জিয়াউর রহমান ৭৫ পরবর্তী সময়ে বহু দলকে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছে, বিশেষ করে তিনি দয়া শব্দটি ব্যবহার করেছেন আওয়ামী লীগকে। সেই রকম গর্ব করবার মতো কি সরকার সেটি ছিল কিনা, আপনি কি মনে করেন? না, তা তো ছিল না। সেটা আমাদের তো, এটা তো একটা সাংবিধানিক কোনো সরকার না, এটা তো রায়ের মাধ্যমে হয়। আর এই ধরনের ক্ষমতা দখল করা, বিশেষ করে ৭৫-এর কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল সাংবিধানিক ভাবে এটা হয় না। কিন্তু বিএনপি বারবার যেটি বলার চেষ্টা করে, এটা ছিল একটা গণঅভ্যুত্থান বা বিপ্লব। গণঅভ্যুত্থান বা বিপ্লব কিন্তু সংবিধানের আওতায় কখনো হয় না। এটাকেই এটাকেই সংবিধান, এটাই আইন বলা হয় বিপ্লব বা গণঅভ্যুত্থান। তো তারা বারবার তাদের দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে তারা এটা বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসছে, সুতরাং এটা একটা বৈধ তখনকার রাজনৈতিক বাস্তবতা। না, আমার যদি তাহলে তো আমি তো সংবিধানের পথে হাঁটতে চাই। আমি তো সেই জন্যই বলছি যে ৭২-এর যে আমাদের যে মহান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তো আমরা চলতে পারি নাই। এটা হলো আমাদের বাস্তবতা। তো চলতে পারি নাই মানে কি, তারপরে যখন যেখানে যেখানে ব্যত্যয় ঘটেছে সেগুলো ঠিক হয়নি, তার সাথে আমি কেন থাকবো? এটা তো আমার অবশ্যই ব্যক্তিগত একটা মতামত থাকবেই। আচ্ছা ভাইয়া যেটা বলছে আমি আসলে একমত, তবে আমি আরেকটু উল্লেখ করতে চাই। দেখেন, পিপিআর এর মাধ্যমে কিন্তু আগে যে নিষিদ্ধকৃত ধর্ম নিয়ে রাজনীতি বা যে ইসলামিক ন্যাশনালিজম বলে, সেটার
যে ঘরোয়া পারমিশন বা ঘরোয়া অনুমতি সেটা কিন্তু এই পিপিআর থেকে শুরু হলো। এবং আমার মনে হয় সেই পিপিআর এর এই ধারাবাহিকতা এখন যদি আপনি জঙ্গিবাদ বলেন, এখন যদি আপনি যে আনসারুল্লাহ টিমের কথা বলেন অথবা জেএমবি বলেন, আমার মনে হয় সেই শুরুতেই যেহেতু অ্যাড্রেস করা যায় না বা শুরু থেকেই তাদের অনুমোদন দেওয়ার কারণেই আজকে আমাদের এবং ওই কারণে কিন্তু ওই বিএনপি বলা যে পিপিআর এর আওতায় তো আওয়ামী লীগ অনুমতি দেওয়া হয়েছে, সেই কারণে তারা ওই কথাটা বলে যে তাদের দয়ায় হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পেরেছে। এটা হলো প্রত্যেক রাজনৈতিক দল যার যার অবস্থায় ব্যাখ্যা। যেমন ধরেন তারা ব্যাখ্যা দেন যে চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা যেহেতু করেছেন, সুতরাং উনি হচ্ছেন স্বাধীনতার ঘোষণা। প্রত্যেক রাজনৈতিক দলের যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন, কিন্তু ইতিহাস তো যার যার দল অনুযায়ী হয় না। ইতিহাস একটা সার্বজনীন কাজী হান্নান বেশ পরিষ্কার করে বলেছেন যে প্রতিষ্ঠানের আসলে দায়িত্ব এরকম বিতর্কগুলো মীমাংসা করবার, সেই প্রতিষ্ঠান খুব পরিষ্কার ভাবে তাদের অবস্থান এবং আইন অনুযায়ী যা হবার কথা সেই ব্যাখ্যা দিয়েছেন। কাজী আব্দুল হান্নান, পিপিআর প্রসঙ্গটি আসবার কারণে আপনার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু যে প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব, বার কাউন্সিলের নির্বাচন হয়ে গেল বেশ কয়েকদিনই হয়ে গেল। কি জটিলতায় নবনির্বাচিত যারা হয়েছেন তাদের কাছে এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তর বা যদি বলি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের কাজ করবার সুযোগ দেওয়া হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমি শুধু একটি কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছেই, কারণ পাল্টা জানতে চাই যে আসলে বার কাউন্সিল নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনে ফলাফল কি এখনো অফিসিয়ালি ঘোষণা হয়েছে? অফিসিয়ালি ঘোষণা হয়নি। এটি হচ্ছে একটি বড় জায়গা যে বার কাউন্সিল নির্বাচনে বেসরকারিভাবে প্রিজাইডিং অফিসার যারা নির্বাচন ভোটিং প্রিজাইড করেছেন, সেই প্রিজাইডিং এ যারা দায়িত্বে ছিলেন তারা প্রতিটি কেন্দ্রের ভোট ঘোষণা করেছেন, কিন্তু অফিসিয়াল রেজাল্ট এখনো পর্যন্ত ঘোষিত হয়নি। বার কাউন্সিল আইন অনুযায়ী এই ঘোষণার দায়িত্ব বার কাউন্সিলের চেয়ারম্যান এটিকে গেজেট হিসাবে প্রকাশ করবেন এবং এই রেজাল্টটি উনি ঘোষণা করবেন। সমস্ত জায়গা থেকে ব্যালট তার অফিসে অর্থাৎ বার কাউন্সিল অফিসে পৌঁছে গেছে। প্রায় সপ্তাহ যেতে যাচ্ছে, এখন পর্যন্ত সেটি করা হয়নি। আমি যতদূর জানতে পেরেছি আগামীকাল উনি এই প্রক্রিয়া অর্থাৎ ঘোষণার প্রক্রিয়াটি শুরু করবেন। অর্থাৎ সেক্ষেত্রে উনি দুটো কাজ করতে পারেন। এক হচ্ছে টেবুলেশন, সেটি হচ্ছে যে প্রিজাইডিং অফিসার পর্যায়ে যারা ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা যে রেজাল্ট দিয়েছেন সেই রেজাল্ট আপনার টেবুলেট করে টেবুলেশনের পর এই ঘোষণাটি বিজয়ী প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করবেন চেয়ারম্যান অফিসিয়াল ভাবে, এবং তার এবং সম্পাদকের স্বাক্ষরে এটা প্রকাশ করা হবে। দ্বিতীয় আরেকটি পথ আছে, যে প্রসঙ্গ আপনি আজকে যে সংবাদটি এখানে তুলে ধরেছিলেন যে পরাজিত বলে কথিত যে প্যানেল অর্থাৎ সবুজ প্যানেল, যেটি বিএনপি জোটের প্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে, এর মধ্যেই সেই নীল এই প্যানেলটি আপনার দাবি করেছে পুনর্নির্বাচনের। তো এখনো যে ভোটের রেজাল্ট ঘোষণা হলো না, সেইখানে তারা পুনর্নির্বাচনের দাবি করছেন। কাজী হান্নান, এর আগে কি কখনো এইরকম আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় সপ্তাহখানেক সময় লেগেছে? আমার জানা মতে এখন পর্যন্ত এরকম নজির আমাদের সামনে নেই। এটি একটি বড় কারণও আছে যে বর্তমান চেয়ারম্যান তিনি পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান থাকেন। এই চেয়ারম্যানের আমলেই কিন্তু এবারের নির্বাচন এবং গত নির্বাচন বার কাউন্সিল নির্বাচন 3 বছর আগে 2012 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উভয় সময়েই কিন্তু ভোটার তালিকা নিয়ে জটিলতার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারও আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে, আমাদের বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে ফলাফল ঘোষণা নিয়ে জটিলতা দেখা যাচ্ছে, সেখানে নতুন করে কোনো আসলে জটিলতা আমি নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে, আমরা বিরতির পর ফিরবো কাজী হান্নান আপনার কাছে এবং আপনাদের কাছেও। থাকুন 71 জার্নালে, একটা বিরতি নেবার সময় হয়েছে।
স্বাগত আবার ৭১ জার্নালে। একেবারে শেষ পর্যায়ে অল্প সময় নিয়ে আমরা যুক্ত হচ্ছি। এবার আপনাদের সাথে আছেন মোস্তফা ফিরোজ, খন্দকার ফারজানা রহমান এবং কাজী আব্দুল হান্নান। কাজী আব্দুল হান্নান, সকালে যে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে আপনি ধারণা করছেন, দুটি পদ্ধতির কথা আপনি বললেন, তাতে যে দল বিজয়ী হয়েছে, সাদা প্যানেল বলা হচ্ছে, সেই ব্যারিস্টার আমিরুল ইসলামের নেতৃত্বাধীন সেই দলের বিজয় ঘোষণা করবার ক্ষেত্রে কোনো ধরনের নতুন জটিলতা হতে পারে বলে আপনি ধারণা করতে পারেন? আমি আশঙ্কা করি না। বিশেষত এই নির্বাচন আসলে যতটুকু বিলম্ব হচ্ছে নির্বাচনী ফলাফল সরকারিভাবে ঘোষণা করার, সেটি আমার জানা মতে অ্যাটর্নি জেনারেল সময় দিতে পারেননি তার ব্যস্ততার কারণে, যে কারণেই নাকি এই কয়েকদিনের বিলম্ব। বিশেষ করে নির্বাচনের যে দাবিটি এসেছে, এটি কোন যুক্তিতে দাবি করা হচ্ছে? যুক্তিতে তারা যেটা বলছেন যে তাদের হাজার খানেক লয়ার যারা ভোটার আছেন বা তারা যারা ভোট দিতে পারেননি, ভোটার হতে পারেননি বা ভোট দিতে পারেননি, এরকম একটা দাবি তুলছেন। তবে সেই জায়গাটিও খুব অস্পষ্ট, খুব স্পষ্ট নয়। নির্বাচনের আগে কি তারা এরকম কোনো দাবি তুলেছিলেন? নির্বাচনের আগেও তারা বলছিলেন যে তাদের ভুয়া ভোটার বাতিলের যে প্রক্রিয়াটি ছিল এবং সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপেই এই ভুয়া ভোটার বাতিল করা হয়েছিল, ৫,০০০-এর উপরে ভুয়া ভোটার। এখন সেখান থেকেই তারা বলছেন যে তাদের অনেক ভোটার বাদ পড়ে গেছেন, সেই সংখ্যাটি তারা, কিন্তু তারপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং পরাজিত হওয়ার পর পুনর্নির্বাচন। অনেক ধন্যবাদ কাজী আব্দুল হান্নান আমাদের সাথে যুক্ত হবার জন্য। মোস্তফা ফিরোজ, ৫৭ ধারা প্রসঙ্গে, ৫৭ ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? পল্লবীর এক নাগরিক, একেবারে সাধারণ নাগরিক, একটু বক্তব্য কি জানা যায়? আপনি কি জানতে চাচ্ছেন? এই যে সাংঘর্ষিক যে এটার ব্যাপারে যে মতামতটা দিয়েছে, এটার একটা প্রেক্ষাপটটা একটু যদি বলতেন। কাজী আব্দুল হান্নান, দুঃখিত আবারও আপনাকে আমরা নিতে চাই আমাদের সাথে। মোস্তফা ফিরোজ যে তথ্যটি জানতে চাচ্ছেন, ৫৭ ঘটেছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, অর্থাৎ সংবিধানের মত প্রকাশের স্বাধীনতা যেটি আছে সেই অনুচ্ছেদের সঙ্গে এই বিধানটি কতটা সাযুজ্যপূর্ণ, এটি বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন ১১ জন বিশিষ্ট নাগরিক। এবং সেটি এই ইত্যকার সময়ে যে বিতর্ক দুটি মামলা হয়েছে, তার ভিতরে একটি আমাদের সাংবাদিকের যে হ্যারাসমেন্ট, এটির প্রেক্ষাপটে এরপরে এই বিষয়টি সামনে এসেছে যে আইনের যে বিধানটি, এটি অনুরূপ আইন ভারতেও ছিল, ভারতের সর্বোচ্চ আদালত এটিকে বাতিল ঘোষণা করেছে। আমি একটু কনফিউজড একটা বিষয়, সেটা হলো সংবিধানের যে ৩৯-২ যে ধারাটা আছে, মত প্রকাশের স্বাধীনতার বিষয়, সেই ৩৯-২ ধারার যে বিধানগুলো আছে, যে কি কারণে হচ্ছে শর্ত সাপেক্ষে মত প্রকাশ, সেইগুলোর সাথে আইনের বিধিনিষেধ সাপেক্ষে, জি বিধিনিষেধ সাপেক্ষে মত প্রকাশ, সেই অধ্যায়গুলোর সাথে ৫৭ এখানে যে মোটামুটি সামঞ্জস্যপূর্ণই মনে হয়। হ্যাঁ, একদিকে সামঞ্জস্যপূর্ণ, আমাদের আইন প্রণেতারা বলেছেন যে এটি সাযুজ্যপূর্ণ, আর এখন আদালতে সেই জায়গায় বিতর্কটা কোথায়, সেই বিতর্কগুলোই সামনে এসেছে। এখন আদালত ডিসাইড করবেন, যে কোনো বিতর্কের অবসানটা হতে পারে, নিরসনটা হতে পারে আদালতের মাধ্যমে। আদালতের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো জেনে নিয়ে, আমি বলতে চাচ্ছি যে মানে আমরা যদি সাধারণ যারা পাঠক, শ্রোতা বা দর্শক যদি হই, যাই বলি না কেন, আমরা যখন নাকি সাদা চোখে যেই ধারা, মানে ৩৯-২ ধারার যেই অধ্যায়গুলো পড়ি আর ৫৭ বিষয়টা পড়ি, তখন তো দুটা মনে হয় যেন একই। তাহলে কি সংবিধানের ৩৯-২ যে ধারাটা, সেটাই কি মানে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না, নাকি ৫৭ যে ধারাগুলো আছে, ৫৭ যে ধারাগুলো আছে, ৫৭ যে ধারা আছে, ৫৭ যা যা বলা আছে তাতে তো নতুন অনেকগুলো বিষয় যুক্ত করা হয়েছে, একটা দুইটা, কিন্তু যে মোস্তফা ফিরোজ, আমরা একদম শেষ পর্যায়ে আছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনাকে যদি পরিষ্কার করার সুযোগ থাকে, বলা হচ্ছে ৫৭ ধারাটিতে যে কথাগুলো যুক্ত করা হয়েছে, শব্দগুলো যুক্ত করা হয়েছে, তাতে অপব্যবহারের সুযোগ অনেক বেশি বেড়ে গিয়েছে। এই শব্দগুলো দ্বৈত অর্থ বহন করে, কিন্তু মূল থিমটা কিন্তু মোটামুটি কিন্তু ৩৯-২ এর যেই ধারায় যে কথাগুলো লেখা আছে আর ৫৭টা মোটামুটি কিন্তু মূল থিমটা কিন্তু একই।
হ্যাঁ, থিম কিন্তু এক, কিন্তু আর যে আইনের ব্যাখ্যাটা কিন্তু ব্যবহারের যে সুযোগ তৈরি হয়েছে এবং যে দ্বৈত ফাঁকটা তৈরি ব্যবহারের হয়েছে, কারণে কিন্তু সেই দ্বৈত কারণে- অর্থের কারণে কিন্তু সেই সুযোগটা কারণে তৈরি হয়েছে। হাইকোর্ট আজকে রুল দিয়েছে যে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে এবং না। এই জায়গাটিকে কিন্তু আদালতকে কনভিন্স করতে হয়েছে আবেদনকারী পক্ষ থেকে শুনানির- যে প্রায়র শুনানিতে যে এখানে অর্থ দুই রকম অর্থ করার সুযোগ আছে এবং যে কারণে অপব্যবহার হতে পারে। অনেক ধন্যবাদ কাজী আব্দুল হান্নান। শেষ মন্তব্য আমি খন্দকার ফারজানা, একটুখানি আপনার শুধু কাছে বলতে ছোট চাই যে করে। 57 ধারাকে আসলে অসাংবিধানিক এটা প্রমাণ করার আরেকটা যেটা তর্ক বা একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে 57 ধারাটা আপনি পড়লে দেখবেন যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব ভেগ, কোনো স্পেসিফিক কোনো অর্থ বহন করে না। আরেকটা হচ্ছে 57 ধারাতে আমি যদি অ্যাকিউজড হই, আমি যদি ওনাকে ভিক্টিমাইজ করি, আপনি মামলা করতে পারবেন থার্ড পার্টি। সো আমাদের যে আসলে যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সেখানে হচ্ছে আপনি যখন ভিকটিম হবেন আপনার সংক্ষুব্ধ রিপ্রেজেন্টেটিভ ব্যক্তিকে রাইট বানাতে পারবে। সে মামলা করতে পারবে, কিন্তু এই ধারাটাতে থার্ড পার্টি মামলা করতে পারবে, যেটা আসলে লয়ের অপব্যবহার হওয়ার সুযোগ অনেক বেশি। তো এই দুটা কারণ আমার মনে হয় যে আসলে 57 ধারাতে খুব বেশি, এবং যে কারণে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ওদের যে 66 এর এ ওদের নিজস্ব আইসিটি অ্যাক্টে সেটাকে বাতিল ঘোষণা করেছে। বা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট আরো অনেকগুলো যৌক্তিক প্রশ্ন তুলেছে, যেমন মানহানির সংজ্ঞা আসলে কে কিভাবে নির্ধারণ করবে, Right. এগুলো তো আপেক্ষিক বিষয়। Right. ফলে সম্মানহানি, মানহানি এগুলো এক একজনের কাছে এক এক ধরনের অনুভূতিতে আঘাত করে, কার হ্যাঁ। কতটুকু হলে পরে অনুভূতিতে আঘাত লাগবে। বরং আমার মনে হয় যে মত প্রকাশের স্বাধীনতার যে সংবিধানে যে 39 2 ধারাতে আছে ওইটাকে বহাল রেখে ওইটাকেই যদি সংযুক্ত করা যায় আইসিটি রেতে, তাহলে কিন্তু খুব একটা সাংঘর্ষিক বিরোধটা হবে কেটে না যায় হয়তো। এবং বিরোধটা কেটে যায়। অনেক ধন্যবাদ মোসাফির ফিরোজ, খন্দকার ফারজানা রহমান, ধন্যবাদ আপনাদের সকলকে যারা সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন 71-এর সাথে। ছাত্রলীগকে কি মানুষ পেটানোর লাইসেন্স দেওয়া হয়েছে? বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়ার প্রশ্ন। মুষলধারে বৃষ্টি, জলমগ্ন রাজধানী, দেশ জুড়ে দুর্ভোগ। শিক্ষক পেটানোয় শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে 4 শিক্ষার্থী বহিষ্কার। স্পিকারের কাছে পদত্যাগ জমা দিলেন লতিফ সিদ্দিকী। খুন করে সহপাঠীকে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় 3 কিশোর। এবং তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতা, যানজট আর জলজটে স্থবির ঢাকা শহর। সিএনজি স্টেশনগুলোতে বর্ধিত দামে জ্বালানি গ্যাস কিনতে গিয়ে অসাধারণ মানুষের ক্ষোভ। সিদ্ধান্তের আগেই পরিবহনের ভাড়া না বাড়ানোর নির্দেশ সরকারের। ছাত্রলীগকে মানুষ পেটানোর লাইসেন্স দিয়েছে সরকার, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়া। চট্টগ্রাম ও ময়মনসিংহে কর্মসূচিতে পুলিশের বাধা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার ঘটনায় 3 ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, 4 শিক্ষার্থী বহিষ্কার। আজও শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি। এবং অক্টোবর থেকে শুরু হবে পদ্মা সেতুর মূল পাইলিং এর কাজ। প্রবল স্রোতেই চলছে টেস্ট পাইলিং, এরপরে নির্ধারণ হবে ভবিষ্যৎ কর্মপন্থা। এক দফা ভারী বৃষ্টিতেই পানি জমেছে ঢাকার বেশিরভাগ রাস্তায়। দিনভর তীব্র যানজটে স্থবির রাজধানীতে নাগরিক দুর্ভোগ চরমে। সংসদ অধিবেশনে যোগ দিয়েই পদত্যাগ করলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী, দিলেন বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা। দল পুনর্গঠনে নিষ্ক্রিয় নেতাদের ঠাঁই হবে না, খালেদা জিয়ার হুঁশিয়ারি, যে নামেই হোক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় 4 ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কৃত, উপাচার্যের পদত্যাগ দাবিতে কাল শিক্ষকদের কর্মবিরতি। A man arrested trying to get out of Thailand is named as the main suspect in the bombing of a Bangkok shrine. The man seen here is a foreign national who was detained on the border with Cambodia. We'll get you the latest details about the investigation. A
Authorities shut hundreds of migrants out of a Budapest railway station. They are desperate to get to Germany, where police say more than 2,200 people have arrived in just 24 hours. It's clear that EU rules are struggling under the sheer weight of numbers. Frustration and anger in Hungary as its capital's main station is closed to refugees trying to reach sanctuary in Western Europe. Protests storm the